রসুলপুর মহল্লায় কালু শেখ নামের এক কৃষক বাস করত। কালু শেখের পরিবারে তার একমাত্র মেয়ে জান্নাতুল এবং স্ত্রী হালিমা ছিল। বাড়ি থেকে একটু দূরে কালু শেখের ছোট্ট একটা জমি ছিল। এবার সে তার জমিতে ফুলকপির চাষ করেছে। দেখো হালিমা, আমাগো ফুলকপি গুলান কত সুন্দর হইছে। এখন ফুলকপির ভরা মৌসুম চলতেছে। আজকা প্রথম হাটে ফুলকপি বিক্রি করতে নিয়ে যাব। আশা করি আল্লাহর রহমতে বেশ ভালোই দাম পাবো। ঠিকই বলেছেন আপনি জান্নাতুলের বাবা। ফুলকপিগুলো দেখে তো মন প্রাণ একেবারে জুড়িয়ে যাচ্ছে। কি সুন্দর ফুলকপি হয়েছে। হ হ হালিমা, আর দেরি করো না, তাড়াতাড়ি কিছু ফুলকপি কাইটা দাও। হাটের বেলা চলে যাইতাছে। বেলা গড়ানোর আগেই আমার হাটে পৌঁছাইতে হইব। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি কাটা শুরু করছি। এরপর কালু শেখ আর হালিমা দুজনে মিলে ফুলকপি কাটা শুরু করলো। দেখতে দেখতে তারা প্রায় এক ঝুড়ি ফুলকপি কেটে ফেললো। তখনই সেদিক দিয়ে তাদের মেয়ে জান্নাতুল স্কুল থেকে বাড়ি ফিরছিল। বাবা মাকে একসাথে ফুলকপি কাটতে দেখে সে বলল, বাবা, মা, তোমরা ফুলকপি কাটছো বুঝি? কি সুন্দর ফুলকপি হয়েছে আমাদের। আমি তো স্কুল যাওয়ার সময় রোজ ফুলকপিগুলোর দিকে তাকিয়ে থাকি। আজকে কিন্তু তুমি দুপুরে ফুলকপি রান্না করবে মা? না মা জান্নাতুল, দুপুরে ফুলকপি রান্না করার দরকার নাই। আজকে এই ফুলকপিগুলা হাটে বিক্রি কইরা বড় দেখে একটা মাছ কিনে আনমু। তারপর সেই মাছ দিয়া রাতে ফুলকপি রান্না করব। ঠিক আছে মা? তাহলে তো ভালোই হয় বাবা। মাছ দিয়ে নতুন ফুলকপি খাবো, কত মজা পাবো। এরপর কালু শেখ ফুলকপি নিয়ে হাটে চলে গেল। আর এদিকে হালিমা তার মেয়ে জান্নাতুলকে নিয়ে বাড়িতে ফিরে গেল। ফুলকপি হাটে নিয়ে গিয়ে কালু ফুলকপিগুলো বিক্রির জন্য লোকজনকে ডাকতে লাগলো। ফুলকপি লও, ফুলকপি, টাটকা ফ্রেশ ফুলকপি আছে, লইয়া যাও, লইয়া যাও। আমার জমির টাটকা ফুলকপি লইয়া যাও। কালু এত পরিমাণে ডাকাডাকি করছে, কিন্তু কেউই তার কাছ থেকে ফুলকপি কিনতে আসছে না। এটা দেখে তো কালু অনেক অবাক হয়ে গেল। কি ব্যাপার, কেউ ফুলকপি কিনতে আসে না কেন? কয়দিন আগেই তো ফুলকপির মেলা চাহিদা দেখলাম। হঠাৎ কইরা কি মানুষ ফুলকপি খাওয়া বাদ দিল নাকি? কিছুই তো বুঝতে পারতাছি না। কি ব্যাপার কালু ভাই, কি ভাবছেন? ফুলকপি বিক্রি করতে এনেছেন নাকি ভাই? হ করিম ভাই, ফুলকপি তো বেচার জন্য আনছি, কিন্তু কেউ তো ফুলকপি কিনতে চাইতেছে না। কিছুই তো বুঝতে পারতেছি না ভাই। আরে ভাই, কি যে বলেন না, ফুলকপি কিনবে কোত্থেকে? হঠাৎ করে বাজারে ফুলকপির আমদানি এতটাই বেড়ে গেছে যে কালকে হাটে যে ফুলকপি 20 টাকা বিক্রি হয়েছে, আর সেটা মাত্র 2 টাকায় বিক্রি হচ্ছে ভাই। কি কইতাছেন ভাই? মাত্র 2 টাকায় ফুলকপি বিক্রি হইতাছে? ধর ভাই, আপনি আমার সাথে আর কি মারতাছেন? আরে কি যে বলেন না কালু ভাই, আপনি কি আমার দোলা ভাই লাগেন যে আমি আপনার সাথে ইয়ার্কি করব? এই দেখেন ভাই, আমি মাত্র 3 টাকা দিয়ে 2টো বড় বড় ফুলকপি কিনে নিয়ে এলাম। আপনি পারলে বিক্রি করেন বেশি দামে আপনার ফুলকপি। আমি গেলাম ভাই। করিমের এমন কথা শুনে কালুর মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। সে কি করবে কোনো কিছুই বুঝতে পারছিল না। করিম ভাই এসব কি কথা কইল? মাত্র 2 টাকায় ফুলকপি পাওয়া যায়? আমার তো একটা ফুলকপি চাষ করতে 10 টাকার উপরে খরচ হয়েছে। আমি এখন অতগুলো টাকা কেমনে উঠামু? হায় আল্লাহ, আমার তো অনেক টাকা লস হয়ে যাইব। এরপর কালু শেখ আর কোনো উপায় না দেখে 2 টাকা করে ফুলকপিগুলো বিক্রি করলো। সে 50 পিস ফুলকপি নিয়ে এসেছিল। মোটে 100 টাকা বিক্রি করলো সে। হায় আল্লাহ, এইটা কোনো কথা? এতগুলা ফুলকপি আইনা মাত্র 100 টাকা বিক্রি করলাম। মাইয়ারে তো কই আইলাম ফুলকপি বেচা বড় মাছ নিয়ে যাবো বাড়িতে। মাছ নিয়ে নতুন ফুলকপি রান্না কইরা রাতে মজা কইরা খামু। 100 টাকা দিয়া বড় মাছ তো দূরের কথা, মাছের কাটাও পামু না। এরপর কালু শেখ হতাশ হয়ে বাড়িতে ফিরে গেল। বাড়িতে গেলে তার মেয়ে আর বউদাকে জিজ্ঞেস করলো, কি ব্যাপারটা কি? আপনাকে হঠাৎ এরকম দেখাচ্ছে কেন? ফুলকপি বিক্রি করতে পারেননি বুঝি? আর তাছাড়া মাছ কোথায়? আপনি তো বড় মাছ আনতে চেয়েছিলেন। আমি তো মাছের আশাতেই বসে আছি। বলুন, মাছ আনলে তবে তরকারি রান্না করব। শুধু ভাতটুকু রান্না করে রেখেছি। হালিমা, মাছ আনি নাই। আসলে ফুলকপি গুলা মহাজনরে বাকি দিছি তো, মহাজন আজকে টাকা দেয় নাই, কইছে কালকে দেব। এই জন্য মাছ আনতে পারি নাই। হালিমা, তুমি আলু দিয়া ফুলকপি গুলা রান্না কইরা আজ রাত্রে চালাই এলাও, কালকে মাছ আইনা দেব, ঠিক আছে? বাবা, বাবা, তুমি হঠাৎ এইভাবে কেন কথা বলছো? তোমাকে দেখে মনে হচ্ছে তোমার মন ভীষণ খারাপ।
কি হয়েছে বাবা, বলো বলো আমাকে। কিছু হয় নাই রে মা, তুই অনেক আশা কইরা আমার কাছে একটা বড় মাছ খাইতে চাইলি, নতুন ফুলকপি দিয়া বড় মাছ, কিন্তু আমি নিয়ে আসতে পারলাম না, এই জন্য মনটা একটু খারাপ রে মা। কি বলছো কি বাবা, তুমি তো বললেই মহাজন তোমার কাছ থেকে ফুলকপি বাকি নিয়েছে। কালকে যখন বাকি টাকা দিয়ে দেবে তুমি একটা বড় মাছ নিয়ে এসো, তাহলেই তো হলো। এখানে মন খারাপের কি আছে বাবা? আচ্ছা ঠিক আছে রে মা, তোর কথা শুনে আমার মনটা ভালো হয়ে গেল, আমি আর মন খারাপ করে থাকবো না। এবার খুশি তো মা? হ্যাঁ, অনেক খুশি। এই তো আমার লক্ষ্মী বাবা। এরপর হালিমা আলু দিয়ে ফুলকপি রান্না করলো, আর তারা সেই ফুলকপি আর আলুর তরকারি দিয়ে ভাত খেয়ে ঘুমাতে চলে গেল। সবাই ঘুমিয়ে পড়লো, কিন্তু কালুর চোখে একেবারেই ঘুম আসছিল না। সে চিন্তা করছে কি করে এখন সে ফুলকপি চাষের খরচের টাকা উঠাবে। আজ তো সবাই মিথ্যা কথা কয়ে থামাইয়া রাখলাম, কিন্তু এইভাবে আর কয়দিন মিথ্যা কথা কমো? ফুলকপির বাজারে ফুলকপির দামের যা ধস নামছে, মনে তো হইতাছে আর বেশি দামে ফুলকপি বিক্রি করতে পারবো না। ফুলকপি তো বেশি দিন জমায় রাখাও যায় না, ফুল ফুইটা নষ্ট হয়ে যায়। ওহন কি করা যায়? ভাবতে ভাবতে হঠাৎই কালুর মাথায় একটা দারুণ বুদ্ধি চলে এলো। পাইছি একটা বুদ্ধি, এখন এই বুদ্ধিটাই কাজে লাগাইতে হইব, তাইলে আমি ফুলকপির দাম পামো। যাক, মাথা থেকে একটা দুশ্চিন্তা নাইমা গেল, এখন ঘুমাইসা পড়ি। এই বলে কালু সেদিনের মতো ঘুমিয়ে পড়ল। পরদিন সকালবেলা কালু কাস্তে হাতে নিয়ে ফুলকপির জমিতে যাওয়ার জন্য রওনা দিল। তখন হালিমা বলল, কি ব্যাপার জান্নাতুলের বাবা, আজ আপনি একাই জমিতে যাচ্ছেন যে, আমাকে নিয়ে যাবেন না? না হালিমা, আজকা তোমার যাইতে হইব না। কালকে যে মহাজনরে আমি ফুলকপি দিছি, সে মহাজন আজকে নিজেই জমিতে আমার সাথে ফুলকপি কাটতে আসবো, আর জমি থেকে ফুলকপি নিয়ে যাবো। তাই আমি পারমো, তোমারে আর যাইতে হইব না হালিমা, তুমি বাড়ির কাজ করো। ও এই ব্যাপার, আচ্ছা ঠিক আছে, যান তাহলে। এরপর কালু মুদির দোকানে গিয়ে গোলাপি রঙের কিছু রং নিল, আর একটা বালতি কিনে তাতে পানি নিয়ে চলল তার ফুলকপির জমিতে। কালু জমিতে গিয়ে জমি থেকে ফুলকপি কাটছিল, আর বালতির ভেতরে গোলাপি রং মাখানো পানিগুলোর ভেতরে ফুলকপিগুলোকে চোপাচ্ছিল। আস্তে আস্তে কালু অনেকগুলো ফুলকপি কেটে ফেললো, আর প্রত্যেকটা ফুলকপি গোলাপি রঙের হয়ে গেল। তারপর সেগুলো কালু রোদে শুকিয়ে তার ঝুড়িতে উঠালো, আর বলল, এইবার দেখবো বাজারে আমার থেকে কে ফুলকপি না কিনে। এমন রঙিন গোলাপি রঙের ফুলকপি তো বাজারের লোক কেউই কোনোদিন চোখে দেখে নাই। আমি একদিন টিভিতে দেখছিলাম গোলাপি রঙের ফুলকপি বাইর হইছে, কিন্তু আমাগো গ্রামে সেটার চাষ কেউ করে না। আমি প্রথম এমন রঙিন ফুলকপি বাজারে লই আইলাম, সবাই এখন আমার কাছ থেকে হুমড়ি খাইয়া ফুলকপি কিনতে থাকবো। যেমন ভাবনা তেমন কাজ। কালু সে গোলাপি রঙের ফুলকপিগুলো বাজারে নিয়ে গেল। এমন গোলাপি রঙের অদ্ভুত ফুলকপি দেখে কালুর দোকানে ফুলকপি কেনার জন্য হিড়িক পড়ে গেল, আর কালু চড়া দামে সেই ফুলকপিগুলো বিক্রি করতে লাগলো। কিছুক্ষণের মধ্যেই কালুর সমস্ত ফুলকপি বিক্রি হয়ে গেল। বুদ্ধি তাইলে কাজে লাগছে। আমি ভাবছিলাম আমার ফুলকপি আর বিক্রি করতে পারবো না, এইবার আমার জমির টাকা তো উঠবই, সাথে 2 গুণ 3 গুণ লাভও হইব। এভাবে কালু রোজ তার ফুলকপিতে গোলাপি রং মিশিয়ে বাজারে বিক্রি করত, আর তার সেই কেমিক্যাল মেশানো গোলাপি রঙের ফুলকপি খেয়ে মহল্লার বাচ্চা বুড়ো সবাই অসুস্থ হতে লাগলো। কিন্তু মহল্লার কেউই বুঝতে পারছিল না যে হঠাৎ করে মানুষজন কেন অসুস্থ হচ্ছিল। ডাক্তার সাহেব, আমার মেয়েকে বাঁচান আমার মেয়েকে। কেমন জানি করছে ডাক্তার সাহেব। কি হয়েছে আপনার মেয়ের? জানি না, তবে আজকে সকালবেলা গোলাপি রঙের ফুলকপি তরকারি দিয়ে ভাত খাওয়ার পরেই ওর এমন অবস্থা হয়েছে। ও, আপনার সাথেও তাহলে এমনটা ঘটেছে? এমন রোগী তো আমাদের হাসপাতালে অনেক এসেছে, সবাই একই কথা বলছে, গোলাপি ফুলকপি খাওয়ার পরেই এমনটা হয়েছে। কিন্তু আমি যতদূর জানি গোলাপি রঙের ফুলকপি তো নতুন বের হয়েছে, ওটা খেলে তো এমন হওয়ার কথা না। আচ্ছা, আপনার বাড়িতে কি ওই গোলাপি ফুলকপি আরো আছে? হ্যাঁ ডাক্তার সাহেব, আরো আছে। তাহলে আপনি এক্ষুনি যান, ওই গোলাপি ফুলকপি এখানে নিয়ে আসার ব্যবস্থা করুন, আমি ল্যাবে টেস্ট করে দেখব। এরপর রেহানা বাড়ি থেকে সেই গোলাপি রঙের ফুলকপিটি এনে ডাক্তার সাহেবের হাতে দিল।
ডাক্তার সাহেব ল্যাবে নিয়ে পরীক্ষা করে দেখলেন এটা আসলে অরিজিনাল গোলাপি রঙের ফুলকপি নয়, সাদা রঙের ফুলকপিতেই গোলাপি রঙের কেমিক্যাল মেশানো হয়েছে। হায় সর্বনাশ, এটা আমি কি দেখছি? কেউ মানুষকে এভাবে ঠকাতে পারে? আপনি বলুন তো, এই ফুলকপি কোত্থেকে কিনে এনেছেন? ডাক্তার সাহেব, কালকে আমি কালু শেখের কাছ থেকে এই গোলাপি ফুলকপিটা কিনে নিয়েছিলাম। এখন বুঝতে পেরেছি, এই ঘটনা ঘটিয়েছে ওই কালু শেখ। এরপর ডাক্তার আর পুলিশ সবাই মিলে কালু শেখের জমিতে চলে গেল। সেখানে গিয়ে তারা দেখলো কালু শেখ সাদা রঙের ফুলকপিতে গোলাপি রঙের কেমিক্যাল মেশাচ্ছে। তখন পুলিশ তাকে হাতে নাতে ধরে ফেললো। এই বদমাইশ কালু শেখ, তুই মানুষকে এভাবে ঠকাচ্ছিস? তোর এই কেমিক্যাল মেশানো ফুলকপি খেয়ে এই মহল্লার বাচ্চা বড়রা সবাই অসুস্থ হয়ে পড়ছে। আমার কোনো দোষ নাই, আমি নির্দোষ। আমি কি করবো স্যার কন্ত? আমি যে নিরুপায়। আমি অনেক টাকা খরচ করে জমিতে ফুলকপির চাষ করছি, কিন্তু বাজারে দেখি ফুলকপির চাহিদা এতটাই কমে গেছে যে 1-2 টাকায় ফুলকপি বিক্রি করা লাগে। এত কম টাকায় বিক্রি করে তো আমার খরচই উঠবো না স্যার, তাই বাধ্য হইয়া এই পথ বাইছা নিছি। ফুলকপির দাম কমে গেলে তার জন্য তুই এই অবৈধ পন্থা অবলম্বন করবি? এর জন্য তো তোকে শাস্তি পেতেই হবে। চল বেটা, জেলে চল। এরপর পুলিশ কালুকে ধরে থানায় নিয়ে গেল। তো ছোট্ট বন্ধুরা, দেখলে তো, অসৎ কাজ করলে মানুষকে কিন্তু একদিন না একদিন শাস্তি পেতে হয়। তাই আমাদের উচিত সবসময় এই অসৎ কাজ থেকে বিরত থাকা এবং সঠিকভাবে জীবনযাপন করা। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি ছোট্ট বন্ধুরা, ভালো থেকো তোমরা। বুঝলে আয়শা, এবার আমাদের জমির ধান একদম ভালো হয়নি। মহাজনের টাকা যে কি করে শোধ করব সেটাই ভাবছি। এবার যদি মহাজনের টাকা পরিশোধ করতে না পারে তাহলে উনি আমাদের বাড়ি ভিটে সব নিয়ে নেবে। এত চিন্তা করছো কেন? এবার আমাদের জমিতে যা ধান হবে সবটুকু ধান বিক্রি করে না হয় মহাজনের টাকা পরিশোধ করে দেবে। কি যে বলো না আয়শা, আমাদের ওইটুকু জমিতে আর কতটুকুই বা ধান হবে বলো? ওই ধানটুকু দিয়ে কিছুতেই ঋণ পরিশোধ করা যাবে না, আরো বেশ কিছু টাকা লাগবে। কি আর করা যাবে বলো? তুমি এক কাজ করো, আমাদের গরুটা তুমি বিক্রি করে দাও। ধান আর গরু দুটো একসাথে বিক্রি করলে অনেক টাকা হবে, আর মহাজনের ঋণ পরিশোধও করতে পারবে। তাহলে অন্তত আমাদের বাড়িটা বেঁচে যাবে। একবেলা খেয়েও হয়তো আমরা বেঁচে থাকতে পারবো, কিন্তু মাথার উপর ছাদ না থাকলে মেয়েটাকে নিয়ে কোথায় থাকবো বলো তো? তুমি ঠিকই বলেছ, আমি বরং ধান আর গরুটা নিয়ে বাজারে যাই, দেখি আল্লাহ কপালে কি রেখেছেন। এই বলে আব্দুল্লাহ ধান আর গরু নিয়ে বাজারে যায়, আর সেগুলো বিক্রি করে মোটা অঙ্কের টাকা পায়। ধান আর গরু বিক্রি করে তো অনেক টাকা হয়েছে, মহাজনের টাকা পরিশোধ করেও কিছু টাকা বেঁচে যাবে। ওই তো ওইখানে কিছু মুরগি দেখতে পাচ্ছি, ওখান থেকে কিছু মুরগি নিয়ে যাব, তাহলে মারিয়াম দেখে খুব খুশি হবে। মুরগিগুলো দেখে মনে হচ্ছে কয়েক মাসের মধ্যেই ডিম দেবে। এই বলে আব্দুল্লাহ মুরগির দোকানে যায়। ভাই, মুরগির জোড়া কত করে? এক জোড়া 500। এত দাম হলে তো নিতেই পারবো না ভাই, একটু কমিয়ে রাখেন। আমি 10টা মুরগি নেব, এক জোড়া 350 করে রাখেন। ঠিক আছে দাদা, দিন। এরপর আব্দুল্লাহ কালুকে টাকা দিয়ে মুরগি নিয়ে বাড়িতে আসে। আসসালামু আলাইকুম বাবা, তুমি এতগুলো মুরগি কেন নিয়ে এসেছো? ওয়ালাইকুম আসসালাম। এই মুরগিগুলো আমি পালবো রে মা। আরে, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? এতগুলো মুরগি বাড়িতে তুমি কেন নিয়ে এসেছো? হ্যাঁ, নিজেদের খাবার জোগাড় করতেই তো হিমশিম খাচ্ছি, আর এদিকে তুমি এক গাদা মুরগি নিয়ে এসেছো। রাগ করো না আয়শা, মহাজনের টাকা দিয়ে কিছু টাকা বেঁচে যাবে, তাই আমি সেই টাকাগুলো দিয়ে মুরগিগুলো কিনে নিয়ে এসেছি। মুরগিগুলোর একটু যত্ন করলেই আল্লাহ তাআলার রহমতে কয়েক মাসের মধ্যেই ডিম দেবে, আর সে ডিম বিক্রি করলে আমরা প্রতিদিন অনেক টাকা পাবো। এতে অন্তত পক্ষে ডাল ভাত তো খেতে পারবো। সে না হয় বুঝলাম, কিন্তু এতগুলো মুরগি রাখবো কোথায়? আমাদের নিজেদের থাকার জন্য তো একটা মাত্র ঘরই আছে। এত ছোট একটা ঘরে তো মুরগিগুলোকে রাখা যাবে না, ওদের জন্য তো আলাদা করে ঘর বানাতে হবে, তাই না? ও নিয়ে তুমি চিন্তা করো না আয়েশা, আমি মহাজনকে টাকা দিয়ে আসার সময় বাঁশ কিনে নিয়ে আসব, আর বাঁশ দিয়ে মুরগিগুলোর জন্য একটি খামার বানাবো, তাহলে আর মুরগিগুলোকে শেয়ালে নিয়ে যেতে পারবে না।
এই বলে আব্দুল্লাহ মুরগিগুলো রেখে মহাজনের বাড়িতে চলে যায় আর তাকে তার পাওনা টাকা পরিশোধ করে দেয়। কি ব্যাপার আব্দুল্লাহ, তুই গুপ্তধন পেয়েছিস নাকি? তোর তো রান্না করার মতো ঘরে চালই থাকে না, হঠাৎ করে এতগুলো টাকা কোথায় পেলি? হ্যাঁ, আর বলবেন না মহাজন, আমি আমার গরুটা বিক্রি করে দিয়েছি, তার সাথে জমির সব ধান বিক্রি করে দিয়েছি, তারপরে আপনার টাকাগুলো জোগাড় করতে পেরেছি। ওই গরুটা তো তোর একমাত্র সম্বল ছিল, তুই ওটাও বিক্রি করে দিয়েছিস। আচ্ছা যাই হোক, তবুও তুই কথা দিয়ে কথা রেখেছিস, তাতেই আমি খুশি হয়েছি। সত্যি কথা বলতে, তুই কাউকে কথা দিয়ে কথা রাখিস, এই জিনিসটা আমার খুব ভালো লাগে। তা তো রাখতেই হবে মহাজন, কাউকে কথা দিয়ে সেটা না রাখা তো মুনাফিকের আচরণ। আর তাই আমি সবসময় চেষ্টা করি নিজের কথা রাখার জন্য। যাই হোক, আপনাকে একটা কথা বলার ছিল। আমি আসলে আপনার বাসা থেকে কিছু বাঁশ নিতে চাই। বেশ কয়েকটি মুরগি কিনেছি, ছোটোখাটো একটা খামার দিতে চাচ্ছি। 5টা বাঁশ নেব, কত টাকা দিতে হবে? আচ্ছা শোন, 5টা বাঁশ 2500 টাকা দিস। আমার বাঁশগুলো খুব ভালো, বুঝেছিস? এ যা টাকা ছিল সব তো আপনাকেই দিয়ে দিয়েছি, আমার কাছে মাত্র 350 টাকা আছে। এটা দিয়ে যতগুলো বাঁশ হয় আমাকে দিয়ে দিন। এত কম টাকায় কোনো বাঁশ হবে না রে। ওই দেখ, ওখানটায় কিছু পুরাতন ছোট বাঁশ পড়ে আছে, ওখান থেকেই 5টা বাঁশ নিয়ে যা। কিন্তু ওই বাঁশগুলো তো দেখে মনে হচ্ছে অনেক পুরনো। তাতে কি হয়েছে? 350 টাকায় এর থেকে ভালো বাঁশ কোথায় পাবি? হ্যাঁ, এত কম টাকায় পুরনো ছোট 5টা বাঁশ আমি যে দিতে রাজি হয়েছি, এটাই তো তোর কপাল। যা যা, তাড়াতাড়ি ওগুলো এখান থেকে নিয়ে কেটে পড়। এরপর আব্দুল্লাহ আর কোনো কথা না বলে সেই বাঁশগুলো নিয়ে বাড়িতে চলে যায় আর বাঁশগুলো দিয়ে মুরগির জন্য একটা খামার তৈরি করে। মা মারিয়াম, দেখ দেখ, মুরগিগুলো কত সুন্দর খাবার খাচ্ছে, মাশাল্লাহ। এভাবে খাবার খেলে বেশ কিছুদিনের মধ্যেই মুরগিগুলো ডিম পাড়তে শুরু করবে, আর তুইও ডিম খেতে পারবি মা। ডিম পরে খাবে, আগে ভাত খাওয়ার কথা চিন্তা করো। ঘরে যা চাল ছিল সেইটুকু সকালবেলা রান্না করেছি, রাতের বেলায় কি রান্না করব শুনি? নিজেদের তো খেতে হবে, তার সাথে আবার মুরগিগুলোকেও খাবার দিতে হবে। তুমি কোনো চিন্তা করো না আয়েশা, রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা ঠিক করে দেবেন। আমাদের শুধু আল্লাহ তাআলার কাছে দারিদ্রতা থেকে পানাহ চাইতে হবে আর বেশি করে দোয়া করতে হবে, যেন আল্লাহ তাআলা আমাদের এই অভাব থেকে তাড়াতাড়ি মুক্তি দেন। তুমি মুরগিগুলোকে দেখে রেখো, আমি বাজার নিয়ে আসি। এই বলে আব্দুল্লাহ বাজারে চলে যায়। আমার হাতে তো একটাও টাকা নেই, এখন বাজার করব কি দিয়ে? এক কাজ করি, ভাইয়ের দোকান থেকে চাল ডাল আর সবজি বাগিয়ে নিয়ে যাই। আসসালামু আলাইকুম করিম ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, আলহামদুলিল্লাহ, আল্লাহর দয়ে অনেক ভালো আছি। তা কি নিবেন ভাই, বলুন। আসলে ভাই, আমি খুব বিপদে পড়ে আপনার কাছে এসেছি, হাতে একটাও কানাকড়ি নেই। আপনি যদি আমাকে কিছু বাজার বাকিতে দিতেন তাহলে আমার খুব উপকার হতো। আমি আপনাকে পরশুদিন সব টাকা দিয়ে দিতাম। হ্যাঁ হ্যাঁ ভাই, আপনি যখন বলেছেন পরশুদিন দিবেন, তাহলে পরশুদিনই দিন। আমরা মহল্লার সবাই জানি আপনি কথা দিয়ে কথার বরখেলাপ করেন না। আপনার কি কি লাগবে শুধু আমাকে বলুন, আমি এক্ষুনি দিয়ে দিচ্ছি ভাই। এরপর আব্দুল্লাহ করিমের কাছ থেকে বাজার নিয়ে বাড়িতে ফিরে আসে। এভাবে খেয়ে না খেয়ে কোনো রকমে তাদের দিন কাটছিল। দেখতে দেখতে একটি মাস কেটে যায়। একদিন সকালবেলা মারিয়াম মুরগির খামারে যায় খাবার দিতে। আল্লাহ, এতগুলো ডিম! তার মানে মুরগিগুলো ডিম পেড়েছে। আপু, আম্মু, তাড়াতাড়ি এদিকে এসো, এই দেখে যাও কি কাণ্ড ঘটেছে। এরপর আব্দুল্লাহ আর আয়শা খামারে গিয়ে দেখে সবগুলো মুরগি ডিম দিয়েছে। একেই বলে পরিশ্রম হলো সৌভাগ্যের চাবিকাঠি। মাশাল্লাহ, আমাদের পরিশ্রম সফল হয়েছে। কয়েকদিন পর এই ডিমগুলো বাজারে বিক্রি করে আরও একটা মুরগি নিয়ে আসব, তাহলে আমার খামারে অনেক মুরগি হবে আর আমাদের উপার্জনের একটা পথও তৈরি হয়ে যাবে ইনশাআল্লাহ। যেমন ভাবনা ঠিক তেমনই কাজ। কয়েকদিন পর আব্দুল্লাহ অনেকগুলো ডিম নিয়ে বাড়ি থেকে বের হতে ধরে। তখনই একটা বুড়ি আসে। বাবা, আমি খুব বিপদে পড়েছি, তুমি কিছু টাকা আমাকে দিয়ে আমার এই মুরগির বাচ্চাগুলো কিনে নাও। আমার খুব টাকার দরকার, অনেক দিন ধরে
মুরগির বাচ্চাগুলো বিক্রি করার চেষ্টা করছি, কিন্তু আশেপাশে কেউ নিচ্ছে না। করিম বলল তুমি নাকি তোমার খামারের জন্য মুরগি কিনবে, তাই এই মুরগিগুলো আমি নিয়ে এলাম তোমার কাছে। ঠিক আছে বুড়িমা, আমি মুরগিগুলো নিয়ে নিচ্ছি। তবে আমার কাছে তো এখন কোনো টাকা নেই। আপনি ডিমগুলো নিয়ে যান, এগুলো বিক্রি করতে পারবেন। এই ডিমগুলো বিক্রি করলে আপনি 5টা মুরগির দামের থেকেও বেশি টাকা পাবেন। এরপর বুড়ি মুরগিগুলো দিয়ে ডিম নিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে আব্দুল্লাহ মুরগি পেয়ে ভীষণ খুশি, কারণ তার খামারে মুরগির সংখ্যা আগের থেকে এবার অনেক বেড়ে গেল। আল্লাহ তাআলার রহমতে বুড়িমার দেয়া মুরগিগুলো প্রথম দিন থেকে ডিম পাড়তে শুরু করে দিয়েছে। এমন দৃশ্য দেখে তো আব্দুল্লাহ আল্লাহ তাআলার শুকর আদায় করতে থাকে। এরপর থেকে আব্দুল্লাহ প্রতিদিন তার খামার থেকে ডিম নিয়ে তা বাজারে বিক্রি করত। এতে আব্দুল্লাহর বেশ ভালোই রোজগার হতো। আল্লাহ তাআলা যে কিভাবে মানুষকে সাহায্য করেন তা বোঝাই মুশকিল। আমি তো কোনোদিন ভাবতেও পারিনি যে আমি মুরগির খামার দেব। হুট করে কেন যে মুরগির খামার দেওয়ার কথা মাথায় এলো, আর আমিও যে কেন মুরগির খামারটা করলাম সেটা বুঝতেই পারলাম না। হয়তোবা এভাবেই আল্লাহ তাআলা আমার রিজিকের ব্যবস্থা করে রেখেছেন। শুকুর আলহামদুলিল্লাহ। এভাবেই আব্দুল্লাহর দিন খুব ভালোভাবেই চলতে লাগলো। কিরে বান্ধবী, আজকে তুই কি টিফিন নিয়ে এসেছিস? কি আর নিয়ে আসবো বল, প্রতিদিন যা নিয়ে আসি তাই নিয়ে এসেছি, আলুর দম আর পরোটা। তুই খাবি? খাবো না মানে? কি যে বলিস না তুই, আন্টির হাতের রান্না আমি কি আর না খেয়ে পারি? দে দে, তাড়াতাড়ি দে, আমার খুব খিদে পেয়েছে। কলেজে আসার সময় আজকে আমি কোনো কিছুই খেয়ে আসিনি রে। এরপর লামিয়া সামিয়াকে তার টিফিন বক্সটা দেয়। বিসমিল্লাহির রহমানির রহিম। মাশাআল্লাহ, আলুর দমটা খুব মজা হয়েছে। আন্টির হাতের এই আলুর দমটা আমি সব সময় খুব মিস করি। সে কি রে, তুই হা করে আমার দিকে তাকিয়ে আছিস কেন? এই যে আমার টিফিন বক্স, ধর, তুই এখান থেকে টিফিন খেয়ে নে। কিন্তু আজকে তুই কি এনেছিস টিফিনে? নিজেই খুলে দেখ না। এরপর লামিয়া সামিয়ার টিফিন বক্সটি খুলে দেখে সেখানে গরুর মাংসের সাথে ফ্রাইড রাইস। কিরে সামিয়া, হঠাৎ গরুর মাংসের সাথে ফ্রাইড রাইস যে? কি আছে তা তো আমি জানি না রে, আমি তো আর টিফিন বানাইনি। আম্মু আমাকে যা দিয়েছে তাই নিয়ে এসেছি। এখন এত কথা না বলে খেয়ে নে তো। প্রতিদিন তোর এত এত ভালো ভালো টিফিন খেতে আমার একদম ভালো লাগে না। আমি তো আলুর দম আর রুটি পরোটা ছাড়া কিছুই আনি না। তুই প্রতিদিন আমার আনা নর্মাল খাবারগুলো খেয়ে নিস আর আমাকে তোর ভালো ভালো খাবারগুলো খেতে দিস, কেন বলতো? কি যে বলিস না তুই লামিয়া, আমি তোকে ভালো খাবার কেন খেতে দেবো বলতো? আসলে আন্টির হাতের আলুর দম আর পরোটা খেতে আমার খুবই ভালো লাগে, তাই আমি প্রতিদিন খাই, আর তুই তো রোজই খাস। এভাবে সামিয়া প্রতিদিন ভালো ভালো খাবার এনে লামিয়াকে খাওয়াতো, কারণ লামিয়া অনেক গরিব পরিবারের মেয়ে ছিল। সে ঠিক মতো ভালো মন্দ খাবার খেতে পারতো না, তাই লামিয়া যাতে কোনোভাবে এসব কথা বুঝতে না পারে সেজন্য তাকে কখনোই কিছু বলতো না সে। অপরদিকে সামিয়া ছিল অনেক ধনী পরিবারের মেয়ে। তার বাবার 2টো ফ্যাক্টরি ছিল, কিন্তু সামিয়ার মনে কোনো অহংকার ছিল না। সে সবার সাথে ভালো ব্যবহার করত। বান্ধবী শোন না, কালকে আমি কলেজে আসবো না, তুই নিজের খেয়াল রাখিস। হ্যাঁ? কিন্তু কেন আসবি না? তুই না আসলে তো আমারও ভালো লাগবে না রে। চিন্তা করিস না, পরশুদিন ঠিক চলে আসবো। একটা দিনই তো, একটু ম্যানেজ করে নিস। আসলে আমার আব্বুর ফুপুমণি খুব অসুস্থ। আমাদের গোষ্ঠীর মধ্যে যারা যারা বৃদ্ধ ছিলেন সবাই মারা গেছেন, শুধুমাত্র আব্বুর ওই ফুপুমণিটাই বেঁচে আছেন। সে খুব অসুস্থ, তাই আব্বু আমাকে নিয়ে ওনাদের বাড়িতে যাবেন রে। আল্লাহ, তাই? ঠিক আছে তাহলে, তুইও যাস। প্রথমে যখন বললি যে কালকে কলেজে আসবি না, আমি তো ভেবেছিলাম তোকে পাত্রপক্ষ দেখতে আসবে। ধুর, কি যে বলিস না, আমি এখন বিয়ে করব না, আরও দেরি আছে। শোন, পরশুদিন বিকেলবেলা আমরা একসাথে ফুচকা খেতে যাব, তাহলে একটু ভালো লাগবে আর কি। এরপর বেশ কিছুক্ষণ গল্প করে লামিয়া সেখান থেকে চলে গেল। এভাবে প্রায় 2 দিন কেটে গেল। এদিকে সামিয়া সকাল সকাল তার বান্ধবীর বাড়িতে চলে এলো। লামিয়া, এই লামিয়া, বাড়িতে আছিস? আরে সামিয়া মা, এসো এসো, ভেতরে এসো মা। আসসালামু আলাইকুম আঙ্কেল, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ আঙ্কেল, আমিও ভালো আছি। লামিয়ার কাছ থেকে শুনেছি
আপনার ফুফু খুব অসুস্থ। আচ্ছা, তিনি এখন কেমন আছেন? আর বলো না মা, যা শীত পড়েছে, এই শীতে আমার ফুপুটা অসুস্থ হয়ে গিয়েছে। লামিয়াকে নিয়ে দেখতে গিয়ে আর শেষ দেখাটা হয়নি, ফুপু মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এ তো খুবই দুঃখের সংবাদ, শুনে খুবই খারাপ লাগলো আঙ্কেল। সামিয়া, কিরে তুই এসেছিস? না এসে আর উপায় কি বল, কালকের পড়াগুলো তো তোর কাছ থেকে আমি বুঝেই নেব, তুই তো অনেক ভালো করে বুঝিয়ে দিতে পারিস। যাই হোক, পড়াশোনার বিষয় গাড়িতে আলাপ করা যাবে। এবার চল তো চল, একসাথে ফুচকা খেতে যাই। এরপর লামিয়া আর সামিয়া গাড়িতে করে ফুচকা খেতে চলে যায়। দুজনে অনেক মজা করে ফুচকা খায়। এরপর সামিয়া লামিয়াকে তার বাড়িতে নামিয়ে দেয়, তারপর সে নিজের বাড়িতে চলে যায়। তুমি কোথায় গিয়েছিলে সামিয়া? এই তো বাবা, আমার বান্ধবীর সাথে কালু চাচার দোকানে ফুচকা খেতে গিয়েছিলাম। তোমাকে আমি কতবার করে বলেছি যখন তখন বাড়ি থেকে বের হবে না। আর তাছাড়া কালুর দোকানে ফুচকা খেতে যাওয়ার কি আছে? কালুকে ফোন করে বললেই তো ও আমার বাড়ির সামনে ফুচকার দোকান নিয়ে হাজির হতো। তুমি আমার মেয়ে হয়ে কিনা কালুর দোকানে গিয়ে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুচকা খাও? লোকে দেখলে আমার সম্মানের কি হবে তা কি একবার ভেবে দেখেছো? তুমি কি ভুলে গেছো তুমি কোন ফ্যামিলির মেয়ে? তার উপর একটা 3rd ক্লাস মেয়ের সাথে ওঠা বসা করো, যার বাড়িঘর একদম বস্তির মতো। এভাবে বলো না বাবা, লামিয়া অনেক ভালো ছাত্রী, আমি ওর কাছ থেকে রোজ পড়া বুঝে নেই জানো। তাছাড়া ও গরিব হলেও ওর মনে কোনো লোভ নেই, ওর বাবাও অনেক ভালো। মোটেই ভালো নয়, ওরা তোমার সাথে মেশে শুধুমাত্র তোমার টাকার জন্য আর ভালো ভালো খাওয়ার জন্য। আজ বাদে কাল দেখবে ওই মেয়েটা তোমার কাছে এসে হাত পেতে টাকা চাইছে। না বাবা, লামিয়া মোটে ওরকম মেয়ে নয়, ওর আত্মসম্মান বোধটা অনেক বেশি। ও কোনো সমস্যাতে পড়লেও আল্লাহ তাআলা ছাড়া কারো কাছে কোনো কিছুই চায় না। এসব কথা বলে সামিয়া রাগ করে সেখান থেকে চলে যায়। এদিকে বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে লামিয়া সব কথা শুনে নেয়। আসলে সামিয়া ভুল করে তার ভ্যানিটি ব্যাগ লামিয়াদের বাড়িতে রেখে এসেছিল, আর লামিয়া সেটাই সামিয়াকে দিতে এসেছিল। এসব কথা শুনে বেচারি লামিয়া মন খারাপ করে বাড়িতে ফিরে যায়। কিন্তু তাদের বন্ধুত্ব অটুট ছিল। এভাবেই দিন কাটছিল। কলেজের শেষের দিন সামিয়া পুরো কলেজ জুড়ে লামিয়াকে খুঁজছিল, কিন্তু লামিয়া হসপিটালে থাকায় সামিয়া আর তাকে খুঁজে পায়নি। হে আল্লাহ, তুমি আমার বাবাকে সুস্থ করে দাও আল্লাহ। শোনো মা, খুব দ্রুত তোমাকে 2 লাখ টাকার ব্যবস্থা করতে হবে, তা না হলে আমরা যে তোমার বাবার অপারেশন করতে পারবো না। এত তাড়াতাড়ি আমি 2 লাখ টাকা কোথায় পাবো? এক কাজ করি, আমি আমার বাড়ি ভিটা বিক্রি করে দিই। কিন্তু আমি একা তো আর এত কিছু করতে পারবো না। এক কাজ করি, সামিয়াদের বাড়িতে গিয়ে এই বিষয়ে ওর সাথে কথা বলি। এরপর লামিয়া তার বান্ধবীর বাড়িতে যায়, আর গিয়ে দেখতে পায় সেখানে সাজ্জাদ সাহেব বসে আছে। আসসালামু আলাইকুম আঙ্কেল, সামিয়া কি বাসায় আছে? আই মেয়ে, তুমি এখানে এসেছো কেন? আমার মেয়ে তোমাকে বলেনি আমাদের বাড়িতে তুমি আর কখনো আসবে না? কি সব নোংরা কাপড় চোপড় পরে বাড়িতে ঢুকেছো তুমি? এখনই বাড়ি থেকে বেরিয়ে যাও। সামিয়া তোমার সাথে আর কখনোই দেখা করবে না, সে তার মামার বাড়িতে চলে গেছে। সাজ্জাদ সাহেবের কথা শুনে লামিয়া অনেক কষ্ট পায় আর সেখান থেকে চলে যায়। এদিকে সামিয়া উপর থেকে সবটা শুনতে পায়, কিন্তু তার বাবার ভয়ে সে লামিয়াকে কোনো কিছুই বলতে পারেনি। তাই সে লুকিয়ে লুকিয়ে হাসপাতালে গিয়ে লামিয়ার বাবার চিকিৎসার জন্য ডাক্তারকে 2 লাখ টাকা দিয়ে আসে। কিছুদিনের মধ্যেই লামিয়ার বাবা সুস্থ হয়ে যায়। আমার বাবার চিকিৎসার খরচ কে দিয়েছে স্যার? এসব এত ভাবছো কেন? আল্লাহ তাআলা যাকে সাহায্য করে তার কি কোনো অভাব আছে? যাও, তোমার বাবাকে বাড়িতে নিয়ে যাও। এরপর লামিয়া তার বাবাকে নিয়ে বাড়িতে চলে আসে।